শুরু থেকে শেষ। আচ্ছা, শেষ বলে কি কিছু হয়? হয়তো কিছু একটা শেষের পরেও তার মধ্যে থাকতে পারে কোনো কিছুর শুরু। হতেও পারে এরকম। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, সেদিন দুজনে। বাইরে বৃষ্টি হচ্ছে। সে বসে আছে তার নিজের রুমে। বাইরে জোরে জোরে বজ্রপাত। জানলা দরজা সব বন্ধ। কারেন্ট নেই, ঘর অন্ধকার। পূজা খাটে উঠে বসে আছে। তার কানে কিছু আওয়াজ আসছে। সঙ্গে সঙ্গে জোরে জোরে দরজায় টোকা। পূজা খাট দিয়ে নেমে দরজার দিকে এগিয়ে গেল। পূজা, পূজা, পূজা দরজা খোল মা। পূজা। পূজা দরজা খুলে দেখল তার মা দাঁড়িয়ে আছেন বাইরে। কি কি হলো মা? পূজার মা হাঁপাতে হাঁপাতে বললেন, পূজা, মা, সৌভিক, আমাদের নিচের তলার সৌভিক আর নেই রে মা। সৌভিক মারা গেল রাস্তাতেই। বজ্রপাতটা যেন তার কানের কাছটাতেই হলো। পূজা অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। গড়িয়ে আসছে জল তার চোখ থেকে। পূজা ছুটে বেরোতে যাচ্ছিল, কিন্তু তার মা তাকে আটকে দিল। কোথায় যাচ্ছিস মা? যাস না মা, নিজেকে সামলা। মা, আমাকে যেতেই হবে মা। পূজা তার মাকে জড়িয়ে ধরল। তার মা তাকে নিয়ে বেরিয়ে আসলেন নিজের ঘর থেকে। পুরো সিঁড়ি জুড়ে লোকের ভিড়। বেশিরভাগ লোকের চোখে জল। কেমন এক থমথমে পরিবেশ চারিদিকে। তারা গেটের কাছে এসে দাঁড়ালো। পূজা তার মায়ের হাত ছাড়িয়ে ছুটে ভেতরে ঢুকে পড়ল। ঢুকতে তার পা দুটো আটকে গেল। সামনে চোখ যেতে দেখতে পাচ্ছে সাদা কাপড়ে ঢাকা নিথর একটা দেহ শুয়ে রাখা আছে মাটিতে। চারিপাশে লোকেরা গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। পূজা আবারও ছুটে গিয়ে সৌভিকের ওই নিথর দেহর বুকের উপর মাথা রেখে কাঁদতে শুরু করলো। সৌভিক, সৌভিক, ওঠো। এরকম করে তুমি যেতে পারো না। একা করে চলে যেতে পারছো আমায়? সৌভিক, তুমি এতটা স্বার্থপর, একবারও আমাদের কথা ভাবলে না। সৌভিক, তুমি এত বড় বড় কথা বলেছিলে আমাকে খুশি রাখতে পারবে, আর তুমি সব মিথ্যে ছিল তাহলে ওগুলো। পূজা কেঁদেই চলেছে। হায় রে, কত স্বপ্নই দেখে না একটা মানুষকে যখন কেউ ভালোবাসে, আর মাঝপথে
সবাই তাকে সামলাতে চাইছে, কিন্তু পূজা যেন উন্মাদ হয়ে যায়, কোনো কথায় কান দেয় না। তার মাথায় আসছে আরো 5 বছর আগে সব কথা। এক খুশির দিন যখন সে ফিরছিল তার কলেজ দিয়ে, এই সবে বাসে চেপেছে, বাসটা নেক্সট স্টপে দাঁড়িয়েছে। সে দেখল একটা ছেলে পিঠে ঝোলানো তার গিটারটা নামিয়ে নিয়ে হেঁটে হেঁটে সামনে এগিয়ে আসছে। এসে পূজা যে সিটটায় বসেছিল সেখানে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, বলছি যে আপনার পাশের সিটটা তো খালি আছে, আমি কি বসতে পারি? বলছি একটু ব্যাগটা সরাবেন প্লিজ। পূজা একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। পূজা তার ব্যাগটা তুলে নিজের কোলের উপরে রেখে নিল। বাসটা চলতে শুরু করলো। পূজা আর চোখে ছেলেটার দিকে তাকাচ্ছে। ছেলেটা দেখতে বেশ ভালো। সে দেখল সেই ছেলেটা সানগ্লাসটা খুলে সে নিজের ব্যাগে ঢোকাতে চাইছে, কিন্তু এক হাতে গিটারটা ধরে রাখার ফলে পিঠের ব্যাগটার চেনটা খুলে সানগ্লাসটা ঢোকাতে অসুবিধা হচ্ছে তার। পূজা বলে উঠল। ছেলেটা তার দিকে ঘুরে তাকালো। হ্যাঁ, কিছু বলছেন? পূজা আবারও থতমত খেয়ে বলল, দিন, গিটারটা আমি ধরছি, আপনি বরং সানগ্লাসটা ব্যাগে ঢুকিয়ে নিন। পূজা লক্ষ্য করলো ছেলেটার মুখে হাসি ফুটে গেল। থ্যাংক ইউ সো মাচ, এনে ধরুন। পূজা হাত বাড়িয়ে গিটারটা ধরে নিল। সৌভিক তার সানগ্লাসটা ব্যাগে ঢুকিয়ে নিল। হ্যাঁ, সানগ্লাস ঢোকানো কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ, আপনি গিটারটা ধরলেন। দিন আমাকে দিয়ে দিন। আরে না না, আপনার হাতে তো অলরেডি 2টো ব্যাগ ধরে রেখেছেন, থাকুক না, এটা আমিই ধরে রাখি। শিওর? কোনো অসুবিধা নেই তো? না না। বাসটা জোরে ছুটছে। পূজা কিছুক্ষণ থেমে আবার বলল, এই যে বলছি, আপনি কি গিটার বাজাতে পারেন? ছেলেটা একটু হেসে বলল, হাই, আমি সৌভিক। অত এই করে ডাকতে হবে না, আমার নাম ধরেই ডাকবেন। আর হ্যাঁ, গিটার বাজাই বলতে এই ছোটখাটো গানের শো পেলে করে বেড়াই। পূজা একটু মুচকি হেসে উঠল। ছেলেটাকে হয়তো তার পছন্দ হয়েছে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। তা চলেছেন কোথায়? আই মিন, কোথায় থাকেন? থাকি বলতে আমি কলকাতার বাইরের ছেলে। এই কিছু মাস হয়েছে আমি কলকাতা এসেছি। এই তো পরের স্টপ, তারপর স্টপে নেমে যাব। এক বন্ধুর বাড়িতে থাকি, কিন্তু জানেন তো, ভাবছি এখানে থেকে যাব, আর যাব না। এখানের পরিবেশ আর মানুষগুলো এত ভালো, ছেড়ে যাওয়ার মন হচ্ছে না কলকাতাকে। ভাবছি এখানে একটা বাড়ি কিনে নিই বাবাকে বলে। আর আপনি? এই যে আপনার স্টপ এসে গেছে, নামবেন না? পূজার যেন ঘোর কাটলো ওই কন্ডাক্টর দাদার কথায়। আমার স্টপ এসে গেছে, এই নিন আপনার গিটার। পূজা বাস দিয়ে নেমে গেল। বাসের জানলার দিকে তাকালো সে। দেখলো ছেলেটা সিটে ভালো করে হেলান দিয়ে চোখ বন্ধ করেছে। বাসটা আস্তে আস্তে চলতে শুরু করলো। চলতে চলতে কোথায় মিলেই গেল। পূজা মনে মনেই ভাবলো, আবার কি দেখা হবে?
হয়তো ছেলেটাকে পূজার খুব মনে ধরেছে। ওই যে বলে না, কখন যে কোন মানুষকে ভালো লেগে যায় এটা জানা কারোর পক্ষে সম্ভব না। সেদিন সন্ধ্যেতে পূজা নিজের বাড়ি দিয়ে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা দোকানে কিছু জিনিস কিনতে। হেঁটে হেঁটে সে যাচ্ছে, গিয়ে একটা মুদিখানার দোকানে দাঁড়ালো। দোকানে বেশ ভিড় আছে। দাদা, একটা সর্ষের তেলের প্যাকেট, একটা হলুদের প্যাকেট আর একটা চিকেন মশলা দেবেন। বলে পূজা নিজের মোবাইল বের করে ঘাঁটতে থাকে। পেছন দিয়ে একটা আওয়াজ এলো, বাড়িতে পার্টি হচ্ছে নাকি, আমাকেও ডাকুন। তুমি? হঠাৎ তুমি এই কথাটা কেন তার মুখ দিয়ে বেরিয়ে আসলো সে নিজেও জানে না। সরি, তুমি বলে ফেললাম। আরে ঠিক আছে ঠিক আছে, তুমিটাই বেশি মিষ্টি শোনালো। কিন্তু আপনি এখানে? সৌভিক একটা কিছু বের করে আনলো তার পকেট দিয়ে। গেট খুলেই পূজার মা বলে উঠলেন, আয় মা। আর এ মা আর বলো না, সকালে বাস থেকে নামার সময় আমি আমার আইডি কার্ডটা ফেলে চলে এসেছিলাম। সৌভিকই কার্ডটা এনে দিল। আমিও বললাম, এত দূর এলে তো আমার ঘর অবধি যেতেই হবে। একদম মা, ভালো করেছিস। এ কি বাবা, বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো আসো। আমার মেয়েটাও না এমনই ভুলো মনের। কতটা কষ্ট হলো বলো তো তোমার? আরে না না আন্টি, কষ্ট কিছুই না। যদি আইডি কার্ডটা না পেতো তখন কি হতো। আসো আসো, ভেতরে এসে কথা বলো। সৌভিক ভেতরে ঢুকে গেল। বসো বাবা, আমি চা করে আনছি। বলে তিনি ভেতরে ঢুকে গেলেন। পূজার সৌভিক বসে গল্প শুরু করলো। আচ্ছা বলছি যে তোমার বাবাকে তো দেখছি না। হ্যাঁ, বাবা আর কি পিসির ঘরে গেছে, কাল আসবে। কিছুক্ষণ থেমে পূজা আবার জিজ্ঞেস করলো, সৌভিক, আমায় গিটার বাজানো শেখাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কিছুক্ষণ পর পূজার মা এসে বললেন, এই নাও। তিনি বসতে বসতে বললেন, কোথায় থাকো তুমি? সৌভিক চায়ে চুমুক দিয়ে বলল, আন্টি আসলে আমি কলকাতার বাইরের ছেলে। আমার আসল বাড়ি বহরমপুর। আমি ওখান থেকে আসি। পরপর কিছু স্টেজ শো ছিল, এক বন্ধুর বাড়িতেই ছিলাম। কালই চলে যাওয়ার কথা, কিন্তু আসলে কি বলুন তো, এই শহরটাকে না ভালোবেসে ফেলেছি, আর মানুষজনগুলোকেও। তাই ভাবছি বাবাকে বলি এখানে ঘর কিনে চলে আসতে। বলে সৌভিক পূজার দিকে তাকালো। হ্যাঁ হ্যাঁ, আমাদের কলকাতা অনেক ভালো। তো কোনো ঘর পেলে? না আন্টি, ঘর তো পাচ্ছি না, এখন খুঁজছি। আপনাদের কি কিছু চেনা জানা কেউ আছে? হ্যাঁ আছে একটা ঘর। আমাদের নিচের তলাতে যারা থাকে তারা
ঘরটা বিক্রি করে চলে যাবে। সত্যি? নিচেই? দেখতে পারো। সৌভিক আবারও পূজার দিকে তাকালো। পূজার দিকে তাকিয়ে বলল, দেখা হয়ে গেছে, আমার খুব পছন্দ, আমাকে তো আসতে হবেই। একদিন বিকেলে পূজা আর সৌভিক বসে আছে এক লেকের ধারে। পূজা সৌভিকের কাঁধের উপর মাথা রেখে বসে আছে। কি হলো, আজ কোনো কথা নেই মুখে? আচ্ছা সৌভিক, আমাদের বিয়েটা হবে তো? সৌভিক একটু অবাক হয়ে তাকিয়ে আছে। এটা আবার কেমন কথা? তোমার বাড়ির সবাই রাজি, আমার বাড়ির সবাই রাজি, তাহলে হবে না কেন? আর মাত্র 1 মাস বাকি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের বিচ্ছেদ হবে। মন বলছে তুমি তুমি অনেক দূরে চলে যেতে চলেছো আমার থেকে। আমার ভয় হচ্ছে সৌভিক, যদি তোমাকে হারিয়ে ফেলি। তোমার কি হয়েছে বলো তো? তুমি এরম বলছো কেন? বিয়ে তো হবেই, তুমি এরকম করে বলছো কেন? আমি জানি না, কিন্তু আমার মন বলছে কিছু একটা ঘটতে চলেছে। কিছু হওয়ার আগে মন বলে দেয় যে কিছু হবে। কি কথা বলছো পূজা? আরে কিচ্ছু হবে না, চিন্তা নেই, সব ঠিক হবে যা হবে। মনে হয় আবার উল্টাপাল্টা স্বপ্ন দেখেছো কিছু আর ভয় পাচ্ছ। শোনো, তুমি দেখে নিও, আমরা কখনো আলাদা হব না। তোমাকে সারাটা জীবন খুশি রাখবো আমি। কেউ আমাদের আলাদা করতে পারবেই না, বলে দিলাম। পূজা সৌভিককে জড়িয়ে ধরল। পূজার চোখ দিয়ে গড়িয়ে চলেছে জল। এক সপ্তাহ পর আজ সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে। সৌভিকের ঘরের কলিং বেলটা বেজে উঠল। সৌভিক গেট খুলে দেখল পূজা। বলো বলো বলো। বলছি, আজও কি কোথাও ফাংশন আছে? হ্যাঁ, আমি তো বেরোচ্ছি। পূজা শুকনো গলায় বলল। বলছি, আজ বৃষ্টি হচ্ছে, আজ না গেলে হয় না? আজকের দিনটা বাদ দিয়ে দাও, আমার মনটা কেমন করছে। সৌভিক পূজার কাছে এগিয়ে এলো। না গো, আজ সম্ভব না কোনো মতে। প্রথমত আমার টাকা নেওয়া হয়ে গেছে, সব থেকে বড় কথা হচ্ছে যার কন্ট্রাক্টে আজ শোটা পেয়েছি সে আমার বন্ধু। আজকেরটা ক্যান্সেল কোনো মতেই করা যাবে না। পূজার চোখে জল। না সৌভিক, আজকে ছেড়ে দাও, অ্যাডভান্স রিটার্ন করে দাও। তুমি বুঝছো না কেন? টাকার ব্যাপারটা এখানে আসছে না, কথাটা হচ্ছে সম্মানে। তুমি এত ঘাবড়াচ্ছ কেন? তুমি এমন করে বলছো যেন আমি মরে যাচ্ছি। কি কথা বলছো বলো তো? আরে আমিও তো সেটাই বলছি, কি কথা বলছো? কিচ্ছু হবে না, কোনো চিন্তা নেই। শোনো, গাড়ি চলে এসছে, বেরোই, না হলে দেরি হয়ে যাবে। সৌভিক বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। পূজা মনে মনেই ভাবল, সত্যি এত বেকার চিন্তা করছে কেন সে?
সেদিন সকাল দিয়ে সৌভিকের সাথে আর পূজার কোনো কথা হয় না। সকাল গড়িয়ে বিকেলে বৃষ্টির জোর আরো বেড়েছে। প্রবল বেগে বৃষ্টি হচ্ছে, সঙ্গে বজ্রপাত। পূজা তার নিজের রুমে ঢুকে বসে আছে, জানলা দরজা সব বন্ধ। মাথায় তার একটাই চিন্তা, সৌভিক একবারও কল করলো না তাকে। সে ঠিক আছে তো? দরজায় টোকা পড়তেই সে উঠে দরজার সামনে এগিয়ে এলো। তার মনই বলে দিল কিছু বাজে খবর অপেক্ষা করছে তার ঘরের বাইরে। পূজা, পূজা, পূজা দরজা খোল মা। পূজা। পূজা দরজা খুলে দেখল তার মা দাঁড়িয়ে আছে বাইরে। কি হলো মা? পূজা, মা, সৌভিক, আমাদের নিচের তলার সৌভিক আর নেই রে মা। সৌভিক মারা গেল। শো করে ফিরতে ফিরতে রাস্তাতেই এতক্ষণ দিয়ে এসব কথাই ভেবে যাচ্ছিল পূজা, সেই নিথর দেহটা সামনে বসে। সে আজ পুরোপুরি ভেঙে পড়েছে, তার কান্না থামছেই না। সেদিন রাতে পূজা বসে আছে নিজের রুমে। এখনো মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে সে। আনমনা হয়ে বসে আছে। তার মা তাকে খাওয়ানোর চেষ্টা করছেন, কিন্তু সে একটা দানাও মুখে তুলতে রাজি না। পূজার মাথায় শুধু একটাই কথা ঘুরছে, আজ সৌভিক নেই তো সে আর এই পৃথিবীতে থেকে কি করবে? মা, একটু কিছু খেয়ে নে। মা, আমি একটু একা থাকতে চাই। তার মা আর কিছু বললেন না, উঠে দরজা ভেজিয়ে চলে গেলেন। পূজা আবারও কাঁদতে লাগলো। হঠাৎ তার কানে কিছু আওয়াজ ভেসে এলো। কি গো, খাবার খাবে না? আওয়াজটা আসতে পূজা চারিপাশে তাকালো। না, কেউ নেই। সবে কি তার মনের ভুল তাহলে? কি গো, খাবে না নাকি? সামনের বন্ধ দরজাটা খুলে গেল। খুলতেই ঘরের ভেতরে ঠান্ডা হাওয়া ঢুকে খেলা করতে লাগলো। সে দেখতে পাচ্ছে ওই দরজা দিয়ে কেউ ভেতরে ঢুকে আসছে। পূজা চোখ মুছল। না, সে যা দেখছে ঠিকই দেখছে, সৌভিক।
সৌভিক, তুমি তো... সৌভিক একটু মুচকি হেসে বলল, আমি সত্যি মারা গেছি, কিন্তু কি করতাম বলো তো? তুমি এত ভ্যাঁ ভ্যাঁ করে কান্নাকাটি করছো, তোমার এই দুঃখ দেখে যে আর থাকা গেল না। আর আমি তো বলেও ছিলাম আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। সৌভিক সামনে এগিয়ে এলো, এসে হাত দিয়ে পূজার চোখের জল মুছে দিল। তুমি কষ্ট পেলে যে আমি শান্তি পাচ্ছি না পূজা। তুমি কাঁদছো কেন? আমি মারা গেছি বলে? কিন্তু পূজা, তুমিই তো বলতে আমরা এক। শরীর দুটোই শুধু আলাদা, কিন্তু আমরা মনে প্রাণে তো এক। আমি আর শরীরে বেঁচে নেই সত্যি, কিন্তু আমি তো আজও তোমার মনে প্রাণে হৃদয়ে বেঁচে আছি পূজা, আর বেঁচে থাকবো চিরটা কাল। তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। না পূজা, তোমার সাথে যে আমার মিলনের সময় হয়ে ওঠেনি পূজা। এক বিকেলে তোমার মনই তোমাকে বলে দেবে আমাদের আবারও দেখা হবে। তোমার মন যেমন বলেছিল আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব, সেদিন তোমার মনই বলে দেবে আমাদের আবারও দেখা হবে। সেদিন কোনো আর ভয় থাকবে না পূজা। চারিদিকে দেখতে পাবে খুশির আমেজ। চারিদিকে দেখবে পাখিরা ঘর ফেরার তারায় জোরে জোরে গান ধরেছে। তোমার চারিপাশে দুঃখ বলে কিছু থাকবে না। তখন জানবে আমি আসছি তোমায় নিতে, নিয়ে চলে যাব তোমায় এক অন্য পৃথিবীতে, যেখানে মানুষে মানুষে হিংসা হিংসি নেই, যেখানে কোনো ভেদাভেদ নেই, যেখানে শুধু আনন্দ, শান্তি আর ভালোবাসা। শুধু তোমাকে সেই দিনের অপেক্ষাটাই করতে হবে। আমি আসবো, নিশ্চয়ই আসবো, আমি কথা দিলাম। পূজা একটুক্ষণ মাথায় হাত দিয়ে বসে পেনটা আবার কাগজের উপরে নিয়ে লিখতে লাগলো। বাইরে রোদ মুছে গিয়ে হালকা ঝড় উঠেছে। সেই দিনের পর থেকে আমি শুধু অপেক্ষা করছিলাম এই দিনটার। বাড়িতে আবার বিয়ের কথা বলে, কিন্তু আমি করি না। করবই বা কেন? মনটা তো অন্য কারোর কাছে দেওয়া আছে। জোর করাতে আমি অন্য জায়গায় একটা ঘর কিনে একা থাকতে লাগি। আমি চাকরি করি, সেই চাকরির সব টাকাটা আমি কিছু অনাথ বাচ্চাদের পড়াশোনার খরচাতে দিয়ে দিই। আজ আমার মন বলছে আমার আর সৌভিকের আবার দেখা হবে। চারিপাশে এক শান্তির পরিবেশ। পাখির ঘর ফেরার আগে জোরে জোরে গান। দূরে কোথাও দিয়ে গান কানে ভেসে আসছে। আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা এক হয়ে যাব আজ। আগেও ছিলাম, আজ হব। মাঝে শুধু ওই 25টা বছর কেটে গেছে। আমার দম বন্ধ হয়ে আসছে, চোখে আস্তে আস্তে সব ঝাপসা হচ্ছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই জীবনটা বেরিয়ে যাবে, কিন্তু আমি মরেও বেঁচে উঠব। পূজা উঠে ঝুল বারান্দাতে দাঁড়ালো। বাইরে জোরে বাতাস।
পূজা তার লেখা চিঠিটা ধরে রেখেছে হাতে। সে আস্তে করে ওই চিঠি ছেড়ে দিল। চিঠিটা ওই হাওয়াতে উড়তে উড়তে কিছুক্ষণের মধ্যে কোথায় মিলিয়ে গেল। পূজা ওখানেই বসে পড়ল। সারা শরীরে তার অসহ্যকর যন্ত্রণা হচ্ছে, কিন্তু মুখে লেগে আছে হাসি। দূর থেকে তার কানে একটা আওয়াজ এলো, পূজা, পূজা, আমি এসে গেছি। পূজা ওই আওয়াজ শুনে ঘুরে তাকালো। শুধু একটাই কথা বলল, সৌভিক, 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 সৌভিক।